আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের 14তম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিয়ে করেছি 3 দিন, কিন্তু বউ আমাকে সুখ দিতে পারছে না, আর না আমি দিতে পারছি। অল্পক্ষণ টিকতে পারি, তারপরই তাই ক্লাবে এসেছি ওদের হিজড়েদের সঙ্গে মাস্তি করতে। লেটস সেলিব্রেটেড গাইস। পোস্টিং করেই তাসফিক আর নিজের হাসি সংবরণ করতে পারল না। পেট চেপে অট্টহাসি হাসতে হাসতে একসময় বারান্দার শীতল মেঝেতেই বসে পড়ল। হাসির দমক সামলাতে সামলাতে ফিসফিস স্বরে নিজেকেই বলল, আমার সোনামোনা তামিম, আগামীকাল কিন্তু একেবারে বোমা ব্লাস্ট হতে যাচ্ছে। বি রেডি সোনা। এত বড় ধাক্কা সামলানোর মতো এনার্জি আছে তো? যদি নাও থাকে সমস্যা নেই হনলুলু, ওই সুদূর দেশ থেকে তোমার জন্য বিশেষ এনার্জি বর্ধক আয়ুর্বেদিক ঔষধ নিয়ে আসতে হবে। ঔষধ খেলেই শরীর চাঙ্গা হয়ে যাবে। কথাগুলো বলেই আবারও হেসে উঠল তাসফিক। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ড্রিম লাইটের মৃদু আবছা আলোয় পুরো ঘরটাই এক ধরনের প্রশান্ত নীরবতা ছড়িয়ে আছে। তাসফিক এক পলক তাকালো গভীর ঘুমে আচ্ছন্ন মীরার দিকে। ঘুমন্ত মুখের নিষ্পাপ প্রশান্তি দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। তারপর আলমারি থেকে পরার কাপড় নিয়ে নিঃশব্দে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দীর্ঘ কয়েক বছর কানাডায় থাকার সুবাদে তার এটা একটা অভ্যাসে গড়ে উঠেছে। ঘুমানোর আগে শাওয়ার না নিলে যেন সারাদিনের ক্লান্তি আর অস্বস্তি শরীর থেকে কাটতেই চায় না। আর একবার শাওয়ার সেরে নিলেই শরীর মন দুটোই হয়ে ওঠে সতেজ। এরপরই শান্তির এক গভীর ঘুম তাকে সহজেই আচ্ছন্ন করে ফেলে। কিছুক্ষণ পর শাওয়ার সেরে বেরিয়ে এলো তাসফিক। সদ্য স্নাত ফর্সা দেহ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে পানির ফোঁটা। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো আলতো করে মুছতে মুছতে সে একেবারে সতেজ পদক্ষেপে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানায় মীরা ঠিক যেন ছোট্ট কোনো বিড়ালের বাচ্চা নিজের ভেতর নিজেকে গুটিয়ে নিয়ে নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। দৃশ্যটা দেখে তাসফিকের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। স্টুপিড একটা, এইভাবে কেউ ঘুমায় নাকি? একেবারে আমার শ্বশুরের আদরে বিড়াল ছানা। কথাটা বলতে বলতে সে হাত বাড়িয়ে মীরার গালে আলতো করে ছুঁয়ে দিতে চাইল, কিন্তু পর মুহূর্তেই যেন কোনো অদৃশ্য ভাবনা তাকে থামিয়ে দিল। হাতটা ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে মৃদু স্বরে ফিসফিস করে বলল, চিন্তা করিস না মীরা, যেদিন তুই নিজের ইচ্ছেতে আমার খাঁচায় ধরা দিবি সেদিনই প্রথম তোকে স্পর্শ করে নিজের করে নেব, তার আগে নয়, কখনোই নয়। 12টা বছর অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা মাস অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা হবে না। নিঃশব্দে মীরার গায়ের ওপর চাদরটা আরও একটু টেনে দিল সে। তারপর গভীর দৃষ্টিতে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো, যে জানোয়ারটা তোকে এভাবে ভেঙে চুরে ক্ষতবিক্ষত করেছে, যে তোর চোখ থেকে এত অশ্রু ঝরিয়েছে, তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। ওকে আমি মৃত্যুর নয়, অনুশোচনার শাস্তি দেব। প্রতিটা মুহূর্তে নিজের অপরাধের ভারে ওর অন্তরাত্মা কেঁপে উঠবে। দেখিস মীরা। এক মুহূর্ত থেমে তার চোখে কঠিন এক দৃঢ়তার ঝলক নেমে এলো। আগামীকাল থেকেই শুরু হবে ওর পতন। ওর জীবনের প্রতিটি দিন আমি বিষিয়ে তুলব, যতক্ষণ না ও নিজের কৃতকর্মের প্রতিটি হিসেব বুঝে নিচ্ছে। এরপর আর একটি শব্দ উচ্চারণ করল না তাসফিক। ঘরের নিস্তব্ধতাকে সঙ্গী করে ধীরে ধীরে গিয়ে সোফায় শুয়ে পড়ল। অথচ তার চোখ দুটো তখনও ঘুমে কোনো ছায়া নেই। সেখানে কেবল জমাট বেঁধে আছে দীর্ঘ প্রতীক্ষা, অদম্য ভালোবাসা আর প্রতিশোধের নীরব অঙ্গীকার। রাত তখন 3টে পেরিয়ে গেছে। চারপাশে এখন উচ্চস্বরে বাজছে গান, ঝলমলে আলোর নিচে নেচে চলেছে মাতাল মানুষের উন্মত্ত ভিড়। সেই ভিড়ের মাঝখানে টলমল পায়ে এখনও নেচে যাচ্ছে তামিম। অতিরিক্ত মদ্যপানের কারণে তার চোখ দুটো রক্তাভ, শরীরের ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে। তামিমের বন্ধু নিখিল বিরক্ত মুখে এগিয়ে এসে তার কবজি শক্ত করে চেপে ধরল। শালা, অনেক মাল গিলেছিস, অনেক মাতলামিও করেছিস, এইবার বাড়ি চল। ঠিক সময়ে না ফিরলে আমার বউ আমাকে ধরে কেলানি দেবে। নিখিল তেমন একটা মদ খায়নি, তাই এখনও যথেষ্ট স্বাভাবিক রয়েছে।
কিন্তু তামিমের অবস্থা সম্পূর্ণ উল্টো। দাঁড়িয়ে থাকাটাই যেন তার জন্য কঠিন হয়ে উঠেছে। শরীরটা বারবার হেলে পড়ছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। ঘোর লাগা কণ্ঠে তামিম হেসে বলল, আরে শালা, একটুও থাকতে দে না। ওই মাগুলো একদম অস্থির। উফ, রেখে যেতে একদম মন চাইছে না। আরেক রাউন্ড খেয়ে যাই প্লিজ। নিখিল এবার কড়া স্বরে বললে উঠল, অনেক হয়েছে, এবার বাড়ি চল। একটু পর যদি পুলিশ রেড করে তাহলে কিন্তু দুজনেই ফেঁসে যাব। তাড়াতাড়ি চল বলছি। তামিম কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠল, ওকে চল তাহলে। আজকে তোর বাসায় যাব, ভাবির হাতের গরুর কালা ভুনা খাবো কেমন। কথাটা শুনে নিখিলের চোখ প্রায় কপালে উঠে গেল। কি বললি? আমার বাসায় যাবি মানে? তোরে কি পাগলা কুত্তায় কামড়েছে? ভাই, এসব ফাজলামি করিস না। আমার বউ এমনিতেই ভয়ানক টক্সিক। এই রাত দুপুরে তোকে মদ খেয়ে মাতাল অবস্থায় নিয়ে গেলে ঝাঁটার বাড়ি শুধু তুই না, আমাকেও খেতে হবে। একটু থেমে প্রায় মিনতির সুরে আবার বলল, দোহাই লাগে, তুই নিজের বাসায় যা, আমাকে আর বিপদে ফেলিস না প্লিজ। তামিম শিশুর মতো মুখ ভার করে বলল, আজকে আমার বাসায় যাওয়া হবে না, আমি ভদ্রবাড়ির ছেলে। এই অবস্থায় বাড়ি গেলে বাবা মা লাথি মেরে বের করে দেবে। প্লিজ ভাই, আজকের রাতটা স্যাক্রিফাইস কর। নিখিলকে আর একটা কথা বলার সুযোগ না দিয়ে টলতে টলতে সে সোজা গিয়ে নিখিলের গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ল, যেন সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে। বন্ধুর সেই একগুঁয়ে আচরণ দেখে নিখিল দীর্ঘশ্বাস ফেলল। আর কোনো উপায় না দেখে কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আজকে মনে হয় আমার কপালেই দুঃখ লেখা আছে। তারপর অসহায়ের মতো গাড়ি চালকের আসনে গিয়ে বসল। সদর দরজার কলিং বেল বেজে উঠতেই বিরক্ত মুখে এসে দরজা খুলল নিখিলের স্ত্রী মারিয়া। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভয়ার্থ দৃষ্টিতে একবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে পড়ল নিখিল। আর মারিয়া তখন রাগে ফুঁসছে। বাড়ি আসার কি দরকার ছিল? রাস্তাতেই থেকে যেতে পারতে, আর একটু পরে তো সকাল হয়ে যেত। নিখিল শুকনো ঢেউ গিলে মিনমিনে সরে বলল, মারিয়া যান, রাগ করো না, আজকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। ঠিক তখনই বাইরে থেকে হেলতে দুলতে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের ভেতর প্রবেশ করলো তামিম। অপরিচিত যুবককে দেখে মারিয়া ভ্রুকুচকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে, আপনি কে? এত রাতে আমাদের বাসায় ঢুকে পড়লেন কেন? তামিম মুখ ভরা হাসি নিয়ে হাত নেড়ে বলল, হাই বাবি, আমি নিখিলের বন্ধু তামিম, পুরো নাম মিনহাজ হায়দার তামিম। নিখিল স্ত্রী রুদ্ররূপ দেখে আবারও ঢোক গিলে সাবধানে বলল, মারিয়া, ও আমার বন্ধু। অনেক রাত হয়ে গেছে, তাই আজ রাতটা আমাদের বাসাতেই থাকবে। এখন ওর পক্ষে বাসায় যাওয়া সম্ভব না। কথাটা শেষ হতেই মারিয়ার মুখের রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে কটাক্ষের সুরে বলল, বন্ধু মানে? এই 22-23 বছরের কচি ছেলেটা তোমার মতো 35 পার করা 3 সন্তানের বাবার বন্ধু হয় কিভাবে? ও, বুঝেছি, এই জাউরা ছেলের সঙ্গেই মিলে রাত বিরেতে বসে মদ খাও, তাই না? এই সেই হারামচাদা যার সঙ্গে মিলে তুমি এসব উচ্ছৃঙ্খল কাণ্ড করে বেড়াও। সদর দরজায় পা রাখতেই নিখিল অসহায় মুখে নিজের মাতাল বন্ধুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শালা, তোকে আগেই বলেছিলাম আমার সঙ্গে আসিস না। এখন দেখ, আমার শ্রীমতী ভয়ঙ্করী আগুন হয়ে আছে। ক্লাবে থাকতে কি খিদে পেয়েছিল জানিস? ভেবেছিলাম বাসায় এসে দুমুঠো ভাত খাবো। এখন তো মনে হচ্ছে আজকের রাতটা না খেয়ে কাটাতে হবে। নিখিলের কথা শেষ হতে না হতেই তার স্ত্রী মারিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল, শুনে রাখ হারামচাদার বাচ্চা, তোর এই মাতাল বন্ধুকে আমি আমার বাসায় এক মুহূর্ত জায়গা দেব না। যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। আর তুই, এই শালা, একবার রুমে আয়। আজ তোকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে। এখন আমাকে ঠিকমতো চিনিসনি বলে এসব করার সাহস পেয়েছিস। এদিকে তামিম টলতে টলতে দাঁড়িয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, ভাবি, ওকে নিয়ে যা খুশি করেন, আগে আমাকে একটু খেতে দেন। আপনার হাতের গরুর কালাভুনা খাওয়ার আশাতেই তো এখানে এসেছি। আর আমি কোথায় ঘুমাবো? আপনার রুমে? তামিমের কথা শুনে মারিয়ার রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। মুহূর্তে পাশে থাকা একটি প্লাস্টিকের স্যান্ডেল ছুঁড়ে মারল তার দিকে। এই নে হারামজাদা, আগে জুতা খা। গরুর কালাভুনার চেয়েও এর স্বাদ অনেক বেশি পাবি। আর কোথায় থাকবি জানতে চাস? বাইরে যে ছোট্ট ঘরটা দেখছিস, ওখানে তোর মতো আরও দুটো রাম ছাগল আছে। গিয়ে তাদের সঙ্গে শুয়ে পড়, মনে করবি ওই ছাগল দুটোই তোর বউ। কথাগুলো বলেই মারিয়া নিখিলের শার্টের কলার চেপে ধরে টেনে হিচড়ে প্রায় ভেতরে নিয়ে গেল। বড় মুহূর্তেই
পর মুহূর্তেই দরজাটা সজোরে ঠাস করে বন্ধ হয়ে গেল। এদিকে অতিরিক্ত মদ্যপানের কারণে তামিমের হুঁশ জ্ঞান প্রায় লোপ পেয়েছে। কি করছে কি বলছে নিজেও যেন ঠিক বুঝতে পারছে না। দরজা বন্ধ দেখে মেঝেতে পড়ে থাকা স্যান্ডেলটি হাতে তুলে নিল, তারপর টলমলো পায়ে বাড়ির পাশের ওই ছোট্ট ঘরটির দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকতেই দেখতে পেল দুটো রাম ছাগল নিশ্চিন্তে শুয়ে কাঁঠাল পাতা চিবিয়ে খাচ্ছে, কিন্তু মাতাল চোখের সেই সাধারণ দৃশ্যও যেন সম্পূর্ণ বদলে গেছে। তার কাছে ছাগল দুটো আর ছাগল নয়, রূপসী দুই তরুণী। ওদের দেখে তামিমের ঠোঁটে বোকাশোকা এক চিলতে হাসি ফুটে উঠল। হাই সুইটিরা, আমি এসে গেছি, এবার জমিয়ে মাস্তি হবে। ওই সময় নিখিলের জন্য কিছুই করতে পারিনি। বলতে বলতে সে গিয়ে ছাগল দুটোর পাশে গা এলিয়ে শুয়ে পড়ল। জড়িয়ে ধরার চেষ্টা করতেই ছাগল দুটো একসঙ্গে আতঙ্কিত স্বরে ভ্যা ভ্যা। তামিম বিরক্ত মুখে বলল, আরে সোনা, এত চিৎকার করছো কেন? আমি তো এখনো ঠিকমতো ছুঁয়েও দেখিনি। এইদিকে এসো না, একটু আদর করি। সে আবারও ছাগলগুলোর দিকে হাত বাড়াতে একটা ছাগল সজোরে লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে টাল সামলাতে সামলাতে মেঝেতে পড়ে গেলেও কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়ালো। তারপর টলতে টলতে ফিরে এসে ছাগল দুটোর গা জড়িয়ে ধরার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। শেষ পর্যন্ত কিছু না পেয়ে মারিয়ার ছুঁড়ে মারা স্যান্ডেলটায় হাতে নিয়ে শিশুর মতো সেটাকেই দাঁতে কামড়াতে শুরু করলো। তামিমের অবস্থা এমন হয়েছিল যা দেখলে যে কেউ হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেত। বেলা অনেকটাই গড়িয়ে গেছে, অথচ তামিমের ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। তবে সেই শান্ত ঘুম বেশিক্ষণ স্থায়ী হয়ে রইল না। হঠাৎ করে চারপাশ কাঁপিয়ে ভেসে এলো ছাগলের একটানা ভ্যা ভ্যা ডাক। বিরক্তিতে কুকড়ে গিয়ে আধো ঘুমের ঘোরেই তামিম বিছানায় এপাশ ওপাশ করতে করতেই বলে উঠল, আরে আম্মু, দেখো তো কে এইভাবে ভ্যা ভ্যা করেই যাচ্ছে, আমার কাঁচা ঘুমটাই নষ্ট করে দিল। কথা বলতে বলতে সে চোখ কচলাতে কচলাতে উঠে বসলো, কিন্তু পর মুহূর্তেই সামনে থাকা দৃশ্য দেখে তার চোখ যেন বিস্ফোরিত হয়ে গেল। তার দুপাশে দিব্যি আরাম করে বসে আছে দুটো বিশাল দেহি রাম ছাগল। এতক্ষণ ধরে তারাই অবিরাম ডাকাডাকি করছিল। শুধু তাই নয়, তামিমের জামা কাপড় থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গা ছাগলের মল মাখামাখি হয়ে একেবারে নোংরা অবস্থায় পরিণত হয়েছে। দৃশ্যটা দেখে রাগ, ঘৃণা আর বিস্ময়ে তার মুখ বিকৃত হয়ে গেল। মুহূর্তে সে চিৎকার করে উঠল, হোয়াট দ্য ফাক, এসব কোথা থেকে এলো? আর আমি কোথায় আছি? ছি, ওয়াকথু। এক লাফে সেখান থেকে সরে গিয়ে চারপাশে তাকাতেই তার মনে পড়ল এটা তো নিখিলের বাড়ি। গত রাতের ঘটনাগুলো মাথার ভেতর ঝাপসা হয়ে আছে। যতই মনে করার চেষ্টা করছে কিছুতে আর মনে পড়ছে না। বিরক্তি আর ঘৃণায় দাঁতে দাঁত চেপে সে দ্রুত পাশের টিউবওয়েলের দিকে ছুটে গেল। ঠান্ডা পানি দিয়ে বারবার শরীর ধুয়েও যেন সেই উৎকট ছাগলের গন্ধ তার নাক ছাড়ছিল না। এতে তার বিরক্তি যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। এরই মধ্যে একের পর এক কল আসাতে শুরু করলো তামিমের ফোনে। অবিরাম রিংটনে অতিষ্ঠ হয়ে অবশেষে একটি কল রিসিভ করতেই উপাস থেকে ক্ষোভে ফেটে পড়ল নাইশা। হোয়াট দ্য ফাক তামিম, এসব কি? আর ইউ ক্রেজি? ফেসবুক আর ইনস্টাগ্রামে এসব কি আজেবাজে পোস্ট করেছো তুমি? আমি নাকি তোমাকে সুখ দিতে পারি না, আর তুমি নাকি ফিজিক্যালি উইক? সোসাইটিতে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো। সবাই ফোন করে হাসাহাসি করছে। নাইশার কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারল না তামিম। বিস্মিত কণ্ঠে বলল, কী সব বলছো তখন থেকে? কে কি পোস্ট করেছে? নাইশার রাগ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। আমি নাকি উল্টোপাল্টা বলছি? নাইট ক্লাবে গিয়ে নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করো, আর এখন কিছুই জানো না বলে অভিনয় করছো? এক্ষুনি সব পোস্ট ডিলিট করো। আমাকে ট্যাগ করে এসব পোস্ট করার সাহস হলো কিভাবে? লোক সমাজে আমার মুখ দেখানোর উপায় রাখুনি। বাসায় আসো, আজ তোমার হিসাব হবে। কল কেটে যেতেই তামিমের বুকের ভেতর অজানা আশঙ্কা দানা বাঁধল। কাপা হাতে তড়িঘড়ি করে ফেসবুকে ঢুকতেই চোখের সামনে ভেসে উঠল একের পর এক ভিডিও আর তার সঙ্গে জুড়ে দেওয়া অপমানজনক ক্যাপশন। মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। এগুলো কি? আমার আইডি থেকে এসব কে পোস্ট করেছে? ও গড! আতঙ্কে দিশেহারা হয়ে একের পর এক পোস্ট ডিলিট করতে লাগলো সে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পোস্টগুলি ইতিমধ্যে 31 বার শেয়ার হয়ে গেছে, আর তারপরও 50,000-এর ওপর ভিউ। ইনবক্স ভরে উঠেছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আর পরিচিতদের অসংখ্য মেসেজ। ফোনের কলও যেন থামার নাম নেই। অবশেষে বিরক্ত হয়ে কয়েকটি কল রিসিভ করতে উপাস থেকে ভেসে এলো বিদ্রূপে ভরা হাসি। কিরে ভাই, শুনলাম তুই নাকি ফিজিক্যালি উইক, করতে পারছিস না? আগে বললেই তো হতো, তোকে এমন ওষুধ দিতাম একেবারে বাঘ বানিয়ে দিতাম। ক্রোধে ফুঁসতে ফুঁসতে নিখিলের পাশ
ক্রোধে ফুঁসতে ফুঁসতে নিখিলের বাসা থেকে বেরিয়ে এলো তামিম। কিন্তু বাইরে পা রাখতেই তার ফোনে একের পর এক কল আর বার্তার বন্যা বয়ে যেতে লাগলো। প্রতিটি নোটিফিকেশন যেন তার রাগে নতুন করে আগুন ঢেলে দিচ্ছিল। দাঁতে দাঁত চেপে ফোনটা মুঠোবন্দি করে সে গর্জে উঠল। কার এত বড় সাহস যে মিনহাজ হায়দার তামিমকে সবার সামনে এভাবে অপমান করার দুঃসাহস দেখায়? আমার আইডি হ্যাক করেছে, সামনে পেলে বুক চিরে কলিজা বের করে আনবো আমি। অন্যদিকে সকালবেলা নিজের ঘরেই ছিল মীরা। কয়েকদিন পর শরীরটা কিছুটা সুস্থ লাগায় সে মন দিয়ে পুরো ঘরটা গুছিয়ে ফেললো। গতকাল নতুন যে খাটটা আনা হয়েছে সেটার দিকে তাকাতেই অজান্তে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সেদিন কি বিচ্ছিরি কাণ্ডটাই না হয়েছিল ভাবতেই লজ্জা লাগে। ঠিক তখনই তাসফিক রুমে ঢুকে মীরাকে ইশারায় ডাক দেয়। মীরা তাসফিকের কাছে এগিয়ে আসলে তাসফিক ওর দিকে ফোনটা ইশারা করে বলে দেখার জন্য। মীরা ফোনটা হাতে নিয়ে ভিডিওগুলো দেখে যেমন অবাক হয়ে যায় ঠিক তেমনই হাসিতে ফেটে পড়ে। ও ভাবতেই পারছে না এইসব তামিম তামিম এইসব পোস্ট করেছে। তামিম তো খুবই চালাক ছেলে আর স্মার্ট, তার পক্ষে এইসব পোস্ট। মীরা অবাক হয়ে তাসফিকের দিকে তাকায়, জিজ্ঞাসা ভাবে, দেখেছিস কেমন লাগলো? মীরা ফিক করে হেসে ফেললে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে থাকে। ভাইয়া এটা আসলেই সত্যি? তামিম ভাইয়া নিজে এসব পোস্ট করেছে? মানে মান ইজ্জত সব শেষ। আমি হাসি আটকাতে পারছি না। তাসফিকও হাসতে হাসতে বলে, হ্যাঁ এটা সত্যি, ও নিজে এসব পোস্ট করেছে। মানে নিজের মান ইজ্জত নিজেই নিলামে তুলেছে। ওর নাকি অ্যান্টেনার সমস্যা, বেশিক্ষণ টিকতে। বাকি কথা শেষ করতে দিত না মীরা লজ্জায় লাল হয়ে যায়। প্লিজ চুপ করুন, ছি ছি কী অবস্থা। মীরা কোনোভাবেই হাসি থামাতে পারছে না। প্রথমবার মীরাকে এভাবে হাসতে দেখে তাসফিকের বুকের বাঁ পাশ থমকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে, আনমনে বলে ওঠে, মীরা তোর হাসিটা বড্ড সুন্দর। কিছু বললেন? কই কিছু না। সিনেমাটা কেমন লাগলো? ভালো লেগেছে তো? এমন হট হট সিনেমা দেখতে দুই চাপুন। তাসফিকের কথা শুনে মীরা আবারও জোরে হেসে ফেলল। জানোয়ারটা উচিত শিক্ষা পেয়েছে। আমার কি যে ভালো লাগছে ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারবো না। কথাটা বলেই মীরা কেঁদে ফেলে। তাসফিক ওর দিকে এগিয়ে গিয়ে বলে, স্টুপিড, কাঁদছিস কেন? এত আনন্দের মাঝে কেউ কাঁদে? ঠিক তখনই নিচ থেকে মীরার ডাক আসে। মীরা চোখ মুছে নিচে চলে যায়। অন্যদিকে বাঁকা হেসে ফোনটা হাতে নিয়ে অন্য একটা নাম্বার থেকে তামিমকে কল করে। ফার্স্ট অ্যাটাকটা কেমন লাগলো সোনা? ঠিক তোমার নুনু বরাবর গিয়ে আঘাত এনেছে তাই না? ফোনের ওপাশ থেকে তামিম গর্জে ওঠে, শালা কে তুই? কেন এসব করেছিস? সাহস থাকলে সামনে আয় শালা। আসবো আসবো, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে। এখনো সময় আছে, শুধরে যা, নয়তো এখন তো শুধু সিনেমা দেখিয়েছি, নেক্সট তোর কেটে লকেট বানিয়ে তোর গলাতে ঝুলিয়ে দেবো। মাইন্ড ইট হটি বয়। চলবে, সবাই রেসপন্স করবেন প্লিজ। এটা রোম্যান্টিক প্লাস কমেডি টাইপের, সবাই স্বাভাবিকভাবেই নেবেন।